প্রিয় দর্শক, সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভি নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুহাত সাওম। দর্শক, এনটিভি নিমন্ত্রণে অনুষ্ঠানটি শনি থেকে বৃহস্পতি সপ্তাহের 6 দিন সকাল 9:30 এনটিভির পর্দা দেখতে পাবেন। আমাদের আয়োজনে আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। শাহবাগ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় ক্যালিগ্রাফি ও গ্রাফিতি প্রদর্শনী 2025। প্রদর্শনী চলবে 31 আগস্ট পর্যন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে পঞ্চমের শিল্পীদের অংশগ্রহণে দলীয় চিত্রকলা প্রদর্শনী বলা না বলার গল্প 6। চিত্রকলা প্রদর্শনী চলবে 4 সেপ্টেম্বর পর্যন্ত। উত্তরার গ্যালারি কায়ায় অনুষ্ঠিত হচ্ছে চিত্রকলা প্রদর্শনী সেলিব্রেটিং মুর্তজা বশির। বেলা 11:30 থেকে সন্ধ্যা 7:30 এই সময়ে প্রদর্শনী চলবে 31 আগস্ট পর্যন্ত। আলোকচিত্রী নাসির আলী মামুনের তোলা শিল্পী এস.এম. সুলতানের ছবি নিয়ে ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে আলোকচিত্র প্রদর্শনী শতবর্ষে সুলতান। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময়ে প্রদর্শনী চলবে 27 সেপ্টেম্বর পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 11:30 থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি বাংলাদেশ চারুশিল্পী পরিষদের সভাপতি ইব্রাহিম মণ্ডল। স্বাগত আপনাকে, শুভ সকাল। ধন্যবাদ আপনাকেও স্বাগত। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমরা জানি যে বাংলাদেশ চারুশিল্পী পরিষদের আয়োজনে জাতীয় ক্যালিগ্রাফি ও গ্রাফিতি প্রদর্শনী 2025 চলছে বাংলাদেশ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে। আজকে এই প্রদর্শনীর শেষ দিন। যেহেতু আপনি সভাপতি হিসেবে আছেন এই পরিষদে এবং পুরোটাই আসলে আপনি অর্গানাইজ করেছেন, একটু জানতে চাইব ওটার পেছনের কথা, যে কেন ক্যালিগ্রাফি ও গ্রাফিতি প্রদর্শনী? আমরা মূলত ইসলামী শিল্পকলার যে গুরুত্বপূর্ণ একটা মাধ্যম হলো ক্যালিগ্রাফি, ওটা নিয়েই আমরা 88 সাল থেকেই ক্যালিগ্রাফি সোসাইটি নাম দিয়ে একটি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান করে আমরা কাজ করে আসছিলাম। ইতিমধ্যে অনেকগুলি প্রদর্শনী করেছি জাতীয় জাদুঘর শিল্পকলা একাডেমিতে। তো এইবার এটার সাথে আমরা গ্রাফিতিটা যুক্ত করেছি। আচ্ছা। কারণ এই জন্য যে আপনারা জানেন যে আমরা এই যে 36শে জুলাই আন্দোলনে গ্রাফিতি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আর এই যে গ্রাফিতিগুলি হয়েছিল এগুলি শুধু ঢাকা শহর নয়, জেলা শহরগুলিতেও উপজেলা শহরগুলিতেও মানে ব্যাপকভাবে কাজ হয়েছে। এই গ্রাফিতিতে প্রকাশিত হয়েছে যে স্বৈরাচারের যে নির্যাতনের যে ভয়াবহ ঘটনাগুলি, এগুলি এই গ্রাফিতিতে চলে আসছে। এই জন্য আমরা ক্যালিগ্রাফি শিল্পের পাশাপাশি আমরা এবার কিছু গ্রাফিতিও রেখেছি, গ্রাফিতি সংযুক্ত করেছি। তো এই প্রদর্শনীতে কোন শিল্পকর্মগুলো প্রাধান্য পেয়েছে বা কিভাবে আপনারা সাজিয়েছেন এটাকে? ছবি জমা পড়েছিল অনেকগুলি, প্রায় 100 শিল্পীর 2 শতাধিকেরও বেশি ছবি জমা পড়েছিল। আমরা আমাদের একটা জুরি বোর্ড আছে, এখানে ক্যাটালগের মধ্যে দেওয়া আছে। ডক্টর আব্দুল সাত্তার আন্তর্জাতিক একজন খ্যাতিমান শিল্পী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মিজানুর রহমান ফকির, উনিও একজন অধ্যাপক। তো আমরা এই জুরি বোর্ড বাছাইকৃত ছবিগুলি মূলত আমরা কতগুলো ছবি বাছাই করা হয়েছে? 82 জন শিল্পীর 117টা ছবি আমরা এখানে বাছাই করে প্রদর্শনীতে স্থান দিতে পেরেছি। গ্রাফিতি এবং ক্যালিগ্রাফি মিলিয়ে। গ্রাফিতি এবং ক্যালিগ্রাফি।
আচ্ছা, এই প্রদর্শনী শুরু হয়েছে 23 আগস্ট পর্যন্ত এবং আজকে অর্থাৎ 31 আগস্ট এটা শেষ দিন। 23 তারিখে উদ্বোধনী আয়োজন ছিল, একটু জানতে চাইবো কারা উপস্থিত ছিলেন। এই 23 তারিখ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য জনাব আনোয়ারুল্লাহ চৌধুরী এবং উনি অ্যাম্বাসেডরও ছিলেন। আচ্ছা, তো উনি উদ্বোধন করেছেন। প্রধান বক্তা হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক খ্যাতিমান শিল্পী ডক্টর আব্দুস সাত্তার স্যার। বাহ। আর আরও ছিলেন অধ্যাপক ডক্টর মিজানুর রহমান ফকির, প্রাচ্যকলা বিভাগের সাবেক চেয়ারম্যান। পুরো এই প্রদর্শনীতে সাধারণ দর্শক যারা এসেছে তাদের কাছ থেকে রেসপন্সটা কেমন পেয়েছেন? প্রচুর দর্শক আসতেছেন এবং তারা একটা মন্তব্য খাতাও আমরা লিখেছি। আচ্ছা, সেই মন্তব্যের খাতার মধ্যে তারা বেশ খুবই তারা ফিডব্যাকটা দিয়ে যাচ্ছেন তারা তাদের মতামতটা দিয়ে যাচ্ছেন। এবং এখানে আমি কালকে বেশ কয়েকটা পড়েছিলাম, দেখলাম যে তারা খুবই আনন্দিত এই প্রদর্শনী দেখে। কিছু কিছু পরামর্শ তারা দিয়েছেন যে এই প্রদর্শনী আমরা আরও দেখতে চাই, ব্যাপকভাবে আয়োজন করা দরকার। কেউ লিখেছেন যে এটা জেলা শহরগুলিতেও হওয়া উচিত। আজকেও নিশ্চয়ই কোনো আয়োজন থাকছে? আজকে আমাদের সমাপনী অনুষ্ঠান আছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আজকে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। প্রত্যেক বছর কি আপনারা এই প্রদর্শনীর আয়োজন করে থাকেন কিনা ক্যালিগ্রাফি এবং গ্রাফিতি নিয়ে? আমরা চেষ্টা করি যে প্রতি বছরই এই প্রদর্শনীর আয়োজন করার জন্য, কিন্তু এইবার দ্বিবার্ষিক হয়ে গেছে। গত বছর আমরা পরিস্থিতির জন্য আয়োজনটা করতে পারিনি। আচ্ছা, কারণ এই প্রদর্শনীর প্রচুর দর্শক, প্রচুর মানুষ, লোকজন তারা চায় এই প্রদর্শনী দেখতে। আর বিশেষ করে ইসলামী শিল্পকলা বিষয়টা, যেহেতু বিশ্ব শিল্পকলার ইতিহাসে এই ইসলামী শিল্পটা গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। কারণ বিশেষ করে যখন হাদিস আসলো যে প্রাণীর চিত্রাঙ্কন আঁকার ব্যাপারে, হাদিস আসার পরে মুসলমান যে শিল্পীরা ছিলেন তারা পিছিয়ে গেছেন। তারা করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন যে ইয়া রাসূলুল্লাহ আমরা কি করব। তো উনি বললেন যে তোমরা নিষ্প্রাণ বস্তুর ছবি আঁকো, বিশেষ করে ফুল লতা পাতা নিয়ে ডিজাইন করো। তো তারপর ওই শিল্পীরা তাই করলেন। তারা আরবে তো যাযাবরী দুই ধরনের লোক বাস করত। একটা হলো যারা শহর কেন্দ্রিক, আরেকটা হলো যাযাবর। বিভিন্ন জায়গায় তারা পানির সন্ধান করত, পানি যে জায়গায় সন্ধান পেলেই চারিদিক দিয়ে তারা তাঁবু খাটে তারা বসবাস করত। আর ওখানে সৌদি আরব কান্ট্রিগুলিতে মূলত ওই যে পানির সমস্যা ছিল তখন প্রচুর, তো পানিরটাকেই গুরুত্ব দেওয়া হতো। তো ওই পানি সংরক্ষণ করে রাখতে হতো তাঁবুতে। আর সেই পানি সংরক্ষণ করে রাখার জন্য যে প্রথম তারা মাটি দেওয়া পাত্র তৈরি করলো। আর তাদের আরেকটা প্রয়োজন ছিল ওই গালিচা, মানে বিছিয়ে থাকার জন্য। এই দুইটা ছিল তাদের প্রয়োজনীয় জিনিস, উপকরণ। মানুষের তো চাহিদার শেষ নাই, প্রথম চাহিদা পূরণ, তারপর যে শিল্পের যে সৌন্দর্যের যে একটা তৃষ্ণা, এটা মেটানোর জন্য তারা প্রথমে আসলে বেসিক নিডসের বিষয়টা চলে আসে, তারপরে আসলে আর্ট বা এই বিষয়গুলো আসে। বাংলাদেশ চারুশিল্পী পরিষদ, যেখানে আপনি সভাপতি হিসেবে আছেন, আমি একটু জানতে চাইবো যে এই সংগঠন মূলত কি ধরনের কাজ করে থাকে? শিল্পকলার বিভিন্ন মাধ্যমগুলি আমরা এটাকে প্রশিক্ষণ দেয়া, কর্মশালা অথবা প্রশিক্ষণের মাধ্যমে কিছু শিল্পী তৈরি করা। কারণ আমরা জানি যে বাংলাদেশে আসলে ইসলামী শিল্পকলার আলাদা কোনো মানে প্র্যাকটিক্যাল কোনো ব্যবস্থা নাই। হ্যাঁ, কিন্তু আমরা এটাকেই ব্যাপকভাবে প্রচার প্রসার এবং উদ্বুদ্ধ করা, তাদেরকে শেখানো, এটাকেই আগায় নিতে চাচ্ছি। কত বছর হলো আপনারা কাজ করছেন এই পরিষদটা নিয়ে? এটা প্রায় 30 বছরের মতো হবে। 30 বছর, তাহলে তো অনেকটা সময়। আমি আরেকটা উদ্বুদ্ধ হয়েছিলাম, ডক্টর সিরাজুল ইসলাম স্যার আমাদের ইসলামিক অ্যান্ড ফার ইস্টার্ন একটা সাবজেক্ট আছে, ওই সাবজেক্টটা উনি পড়াইতেন। তো উনি ক্লাসে এসে
খুব ইন্টারেস্টিং ব্যাপার, উনি বললেন যে আমি পিএইচডি করতে গেছিলাম অন্য একটা সাবজেক্ট নিয়ে, কিন্তু ইসলামী শিল্পের এত ব্যাপক কিছু দেখে ওই সাবজেক্টটা ফেলে দিয়ে এটা নিয়ে পড়াশোনা শুরু করলাম। তো উনি রেফারেন্স বই নিয়ে আসতেন, এত বিরাট বই যেটা ছবি টবি দেখায় উনি ক্লাস নিতেন। তো উনি ক্লাসের মাঝে একটা কথা বলতেন যে আমার দুঃখ হয় যে ইসলামী শিল্প এত ব্যাপক কিছু করলো কিন্তু যারা জানলো না এই বিষয়ে তাদের জন্য দুঃখ হয়। তো এই কথাটা শুনে আমি মোটামুটি কিছুটা উদ্বুদ্ধ হই যে এই বিষয়টা নিয়ে আমাকে কাজ করতে হবে। তো ওই এনামারি সিমেল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কালচারাল বিভাগীয় প্রধান ছিলেন। তো উনি, আমি পরে একটা থিসিস করছিলাম, আমাদের একটা থিসিস করতে হতো ক্লাসে মাস্টার্সে। তো তখন এনামারি সিমেল উনি খ্রিস্টান কিন্তু মুসলিম বিষয়গুলি নিয়ে উনি অনেকগুলি গবেষণা করেছেন। বিশেষ করে ইকবালের উপর গবেষণা করবেন বলে বাংলাদেশ হয়ে উনি যাচ্ছিলেন পাকিস্তান। তো এখানে সৈয়দ আলী হাসান স্যার ওনারা একটা আলোচনার ব্যবস্থা করলেন। তা আমি যেহেতু আমার সাবজেক্টটা এটা, আমি চিন্তা করলাম যে আমি একটু দেখি কি। আমি খুব বিস্মিত হইলাম যে তখন তো স্লাইডের যুগ ছিল। তো এনামারি সিমেল উনি স্লাইড নিয়ে আসলেন। উনি বললেন যে এই হলো ইসলামী শিল্প ক্যালিগ্রাফি। এই ক্যালিগ্রাফিটা দেখে প্রভাবিত হয়ে কান্দিনেস্কি, বিমূর্ত শিল্পের যে জনক মন্ড্রিয়ান, কান্দিনেস্কি, পলক্লি, যারা বিমূর্ত শিল্প জন্ম দিয়েছেন, তাদের ছবিতে এই ক্যালিগ্রাফি দেখে প্রভাবিত হয়ে এই ছবিটা আঁকছেন। উনি একটার পর একটা এরকম স্লাইড, সেখানে আপনি ক্যালিগ্রাফি নিয়ে মূলত উদ্বুদ্ধ হন, কিন্তু আমরা আপনাকে কার্টুন নিয়েও কাজ করতে দেখেছি। আমরা দেখেছি যে আপনি কার্টুন নিয়ে বইও প্রকাশ করেছেন। কার্টুনের প্রতি আগ্রহটা আপনার আসলে? কার্টুনের প্রতি আগ্রহ হলাম আমি আসলে এই দুটা জিনিস নিয়েই কাজ করতে বেশি আগ্রহী। কার্টুনের উপর আমি কিছু বই পড়ছি, পড়ে একটা বই আমার আছে কার্টুনের কথা। বাংলাদেশে আমার এটাই প্রথম বই, 350 পৃষ্ঠার বই। এটার মধ্যে অনেক তথ্য আছে। আমি দেখলাম যে হিটলার কার্টুনটা, এই যে এখন আমরা সংবাদপত্রে দেখি এই অবস্থা কিন্তু ছিল না। এটা আসলে হলো হিটলারের সময় থেকে। হিটলার বলতেন যে আমি পৃথিবীর কাউকে ভয় পাই না, শুধুমাত্র ডেভিড লোকে ছাড়া। ডেভিড লো ছিল তখন ইংল্যান্ডের কার্টুনিস্ট। সেই তার এক একটা কার্টুন হিটলারের যুদ্ধের যে ভুল ত্রুটিগুলি এগুলি খুব চলে আসতো। হিটলার আফসোস করে বলতেন যে আমার সাথে যদি একজন ডেভিড লো থাকতো। তো কার্টুনের কার্যকারিতা অনেক বেশি। বর্তমানে আমরা দেখি যে বাংলাদেশে যদিও কার্টুনের জন্য গণতান্ত্রিক পরিবেশের দরকার, বাংলাদেশে গত 17 বছর যে অবস্থা গেছে কার্টুন আঁকার মতো পরিবেশ, কার্টুন তো দূরের কথা, কারণ একটা আমরা জানি যে একটা স্বৈরচারী সরকার আমাদের বুকের ওপর চেপে বসেছিল। আরেকটা কথা বলি যে ওই হিটলারের সময় হিটলার তো বলতেন এবং আফসোস করে বলতেন, এমনকি একটা কার্টুন ভারতের একজন শিল্প সমালোচক বলেছেন যে 5000 শব্দের একটা সম্পাদকীয় কাজ একটা ছোট্ট একটা কার্টুনই হয়ে যেতে পারে। এরকম অনেক ইয়ে আছে। কোনো কেউ বলছেন যে এটা অপারেশন থিয়েটারের কাজই হইল এই কার্টুন। অপারেশন থিয়েটারে যেমন কোনো রোগী বদ রক্তগুলি কেচি দিয়ে অপারেশন করে তাকে রোগমুক্ত করা হয়, এই তেমনি এই কার্টুনের মধ্যে সমাজের যে অসুন্দর যে অপশক্তি কে চিহ্নিত করার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হলো এই কার্টুন। সমাজে অবক্ষয়গুলো মূলত কার্টুনের মাধ্যমে উঠে আসে এবং মানুষকে সচেতন করবার জন্য কার্টুনটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপনি যেহেতু চারুকলা অনুষদে লেখাপড়া করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং সেখান থেকে আসলে আপনার শিল্প সত্তা যে বিষয়টি সেটা তৈরি হয়েছে, শিক্ষক হিসেবে আপনি কাদেরকে পেয়েছিলেন? ডক্টর সিরাজুল ইসলাম স্যার, আর সাউথ এশিয়ান আর্ট একটা সাবজেক্ট ছিল যেটা পড়াইতেন হলো ডক্টর এনামুল হক। আচ্ছা। তারপর ডক্টর নাজমা খান মজলিস, উনি এখন রিটায়ার্ড করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান ছিলেন। কারণ আমাদের আর ওই ইসলামের ইতিহাস এই দুইটা মোটামুটি সিলেবাস, মানে ওনারা ওখানে থিওরিটিক্যাল পড়ানো হয়, আমাদের হলো প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল প্লাস থিওরিটিক্যাল। এই জন্য অনেক টিচার বা আমাদের এখান থেকে অনার্স করে ওখানে মাস্টার্স। শিক্ষক এবং শিক্ষিকাদের জন্যই আসলে
এই শিল্প মনটা তৈরি হয়, তাই না? আর রফিকুল নবী বাংলাদেশের পরবর্তীতে গিয়ে এখন তরুণদের জন্য আপনারা যখন কাজ করছেন তখন সেই ইন্সপিরেশনটা অনেক বেশি কাজ করে। আমরা আলোচনার একেবারে শেষের দিকে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আমন্ত্রণে এসে সাড়া দেবার জন্য। ভালো থাকবেন, শুভকামনা রইল। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। আর যারা এই অনুষ্ঠান দেখছেন তাদেরকেও অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন এনটিভি নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।